আমরা কার্বোহাইড্রেট মেটাবলিজম সম্পর্কে অলরেডি আলোচনা করেছি। আজকে এখানে আমরা প্রোটিন মেটাবলিজম এবং প্রোটিন মেটাবলিজমের সাথে কার্বোহাইড্রেট মেটাবলিজমের কি পার্থক্য রয়েছে বা কি সমানতা রয়েছে সেই জিনিসগুলো দেখব, এবং তার সাথে সাথে ফ্যাটের যে বিপাক, সেই বিপাকের একটা কিন্তু শর্ট রিক্যাপ নেব। তাহলে প্রথমে যদি দেখি, কিছু বৈশিষ্ট্য বা ফিচার রয়েছে। প্রোটিন মেটাবলিজম রয়েছে এবং কার্বোহাইড্রেট মেটাবলিজম রয়েছে। তাহলে প্রাইমারি রোল, প্রোটিন মেটাবলিজম কেন দরকার? প্রথমত টিস্যুর যে গঠন, সেই গঠনের পুনর্বিন্যাসের জন্য, উৎসেচক হরমোন যেগুলো রয়েছে সেগুলোর সিনথেসিসের জন্য, এবং ইমিউন ফাংশনকে মানে অনাক্রমতার যে কাজ, সেই কাজকে আরো বৃদ্ধিপ্রাপ্ত করার জন্য। এবং কোথায় শুরু হয় বা কে শুরু করে, ইনিশিয়েটিভটা কে নেয়? বিভিন্ন যে ডায়েটারি প্রোটিনস এর থেকে আমরা অ্যামিনো অ্যাসিড গুলো পাই সেখান থেকে। প্রথম ব্রেকডাউন সাইট কোথায় বা কোথায় ব্রেকডাউন স্টার্ট হয় মেটাবলিজমের সম্পূর্ণ? স্টমাকে যে পেপসিন রয়েছে সেটা কিন্তু স্মল ইন্টেস্টাইনে পরবর্তীতে ট্রিপসিন, কাইমোট্রিপসিন এগুলো কিন্তু ব্রেকডাউনটা ইনিশিয়েট করে। এনার্জি ইল্ড, কতটা এনার্জি তৈরি হতে পারে? মডারেট, এবং এটা কার্বোহাইড্রেট এবং ফ্যাটসের মানে ইনসাফিসিয়েন্সি থাকতে পারে। যখন ওরা কোনোভাবে অ্যাক্টিভ এনার্জি সাপ্লাই দিতে পারছে না, তখন প্রোটিন হেল্প করে থাকে। কোন কোন পাথওয়েজ গুলো এই প্রোটিন মেটাবলিজমের জন্য গুরুত্বপূর্ণ? ট্রান্সঅ্যামিনেশন, ডিঅ্যামিনেশন, ইউরিয়া সাইকেল এবং গ্লুকোনিওজেনেসিস। কারণ গ্লুকোনিওজেনেসিসে আমরা জানি কার্বোহাইড্রেট ব্যতীত অ্যামিনো অ্যাসিডস থেকে কিন্তু যখন জেনেসিসটা হয় বা বিশ্লেষণটা হয় তখন। আচ্ছা, নাইট্রোজেন হ্যান্ডলিং, এখানে কিন্তু অ্যামোনিয়া তৈরি হয় এবং যেটা কিনা ইউরিয়াতে কনভার্ট হয়ে যায় লিভারে। স্টোরেজ ফর্ম, কোনো রকমের স্টোরেজ হয় না, কিন্তু এক্সেস যে জিনিসটা থাকে সেটা ফ্যাট অথবা গ্লুকোজের প্রিকারসর বা পূর্ববর্তী হিসাবে কিন্তু থাকতে পারে। বাই প্রোডাক্টস হিসাবে ইউরিয়া এবং কার্বন স্কেলিটনস তৈরি হয়। আচ্ছা, ইউজ ডিউরিং স্টারভেশন, যখন কেউ ফাস্টিং এ থাকছে তখন এর কি মানে বিষয়টা রয়েছে বা কি গুরুত্ব থাকে? প্রথমত ইউজড ফর গ্লুকোনিওজেনেসিস, মূলত অ্যালানিন, গ্লুটামাইন ইত্যাদি। হরমোনাল রেগুলেশন যদি আমরা বলি, তাহলে ইনসুলিন, গ্লুকাগন, কর্টিসল এই সমস্ত হরমোন দ্বারা কিন্তু এটা ইনফ্লুয়েন্স হয়ে থাকে। এবং যেহেতু কার্বোহাইড্রেট মেটাবলিজম আগে আলোচিত রয়েছে, সেই কারণে এই পোর্শনটা আমি জাস্ট এখানে রয়েছে, তোমরা দেখে নেবে, ঠিক আছে? এবার হচ্ছে ইন্টার কানেকশন। কার কার ইন্টার কানেকশন? কার্বোহাইড্রেট মেটাবলিজম আর প্রোটিন মেটাবলিজমে। অ্যামিনো অ্যাসিড, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড থেকে গ্লুকোজ, গ্লুকোজেনিক যে অ্যামিনো অ্যাসিড রয়েছে মানে অ্যালানিন, এরা কিন্তু গ্লুকোনিওজেনেসিস যে পদ্ধতিটা বলা হয়েছে সেই পদ্ধতিতে কিন্তু গ্লুকোজে কনভার্টেড হয়। আর গ্লুকোজ থেকে অ্যামিনো অ্যাসিড, এটা কোন পদ্ধতিতে কনভার্ট হয়? কার্বোহাইড্রেটের যে ইন্টারমিডিয়ারি প্রোডাক্টগুলো রয়েছে, তার মানে আমরা যদি দেখে থাকি পাইরুভেট, অক্সালো অ্যাসিটেট, এরা কি করে? এরা কিন্তু নন এসেনশিয়াল যে অ্যামিনো অ্যাসিড গুলো রয়েছে তাদের সিনথেসিসে সাহায্য করে। এবং এই যে পাথওয়েজ গুলো সাইট্রিক অ্যাসিড সাইকেল ভায়া অ্যাসিটাইল কোয়ে বা অন্যান্য ইন্টারমিডিয়েটস দ্বারা কিন্তু প্রভাবিত হয়। কি কি ক্লিনিক্যাল এবং প্র্যাকটিক্যাল রেলিভেন্স রয়েছে ডায়াবেটিসের ক্ষেত্রে? ডেফিনেটলি কার্বোহাইড্রেট মেটাবলিজম যদি ইনক্রিজ হয়ে যায়, প্রোটিন এবং ফ্যাটের এনার্জি কাজে কিন্তু তখন ওটা ব্যবহার হতে পারে। প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের ক্ষেত্রে বলছে যে মানে এই মেটাবলিজমটা এফেক্ট করতে পারে। ডায়াবেটিসের ক্ষেত্রে যেরকম কার্বোহাইড্রেট মেটাবলিজম এফেক্ট করে, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের ক্ষেত্রে বোথ মেটাবলিজম এফেক্ট করতে পারে। এবং থেরাপিউটিক ডায়েট ব্যালেন্সিং প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট ইনটেক ইজ কি, স্পেশালি ইন রেনাল ডিজিজ এবং লিভার ডিসঅর্ডার। এই দুটো ক্ষেত্রে বলছে প্রোটিন এবং কার্বোহাইড্রেট কিন্তু ব্যালেন্স করেই ইনটেক করতে হবে। এবার হচ্ছে আল্টিমেটলি আমাদের ওয়ান অফ দ্য ম্যাক্রোনিউট্রিয়েন্ট দ্যাট ইজ লিপিড, তার মেটাবলিজম। যখনই আমরা এর মেটাবলিজমের কথা জানবো, ওর যে সর্বোচ্চ মানে সর্বনিম্ন যে ফর্মটা দ্যাট ইজ ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ বিটা অক্সিডেশন। বিটা অক্সিডেশন ফ্যাট মেটাবলিজমের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট আমরা বলতে পারি অধ্যায়। ফ্যাট মেটাবলিজমটা বেসিক্যালি কি? It's a metabolic process by which fatty acids are broken down in the mitochondria to generate acetyl CoA। ঠিক আছে, অ্যাসিটাইল কোয়ে ফর্মেশনের জন্য বা তৈরির জন্য ওটা কোথা থেকে ভাঙছে? ফ্যাটি অ্যাসিড যখন ভাঙে।
তারপর সেটা কোথায় যুক্ত হয়? সাইট্রিক অ্যাসিড সাইকেল। এই কারণে আমি আগে একটা ছবি মেবি দেখিয়েছিলাম কার্বোহাইড্রেট মেটাবলিজম যখন আমি কমপ্লিট করছিলাম, দেখবে লাস্টে একটা ব্ল্যাকিশ ধরনের আমি ছবি দেখিয়েছিলাম। যেই ছবিতে ৩ টে মেটাবলিজম এক জায়গায় রয়েছে, এবং ওই ছবিটা আরেকবার ভিডিওতে গিয়ে লাস্টের দিকে দেখে নেবে যে কিভাবে ৩ টে মেটাবলিজম কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট ৩ জন একে অন্যের পরিপূরক। তাহলে এই যে বিটা অক্সিডেশন, এই বিটা অক্সিডেশনে কি স্টেপ রয়েছে? প্রথম স্টেপ হচ্ছে অ্যাক্টিভেশন। কার এবং কোথায় হয়? সাইটোসলে। ফ্যাটি অ্যাসিডের সাথে কোএনজাইম যুক্ত হয়, সেখান থেকে ফ্যাটি অ্যাসাইল কোয়ে তৈরি হয়, এবং এক্ষেত্রে কিন্তু কার প্রয়োজন হয়? এক্ষেত্রে কিন্তু এটিপির প্রয়োজন হয়। ট্রান্সপোর্ট ইনটু মাইটোকন্ড্রিয়া, তারপর সেটা মাইটোকন্ড্রিয়াতে চলে যায়, এবং কার্নিটিল শাটল রয়েছে CP1, CPT2। এই CPT1 এবং CPT2 এই দুটো পাথওয়ের দ্বারা লং চেইন ফ্যাটি অ্যাসিড মেনলি কিন্তু এই কার্নিটিল শাটল ইউজ করে থাকে ট্রান্সক্লোজের যে এনজাইম রয়েছে ট্রান্সলোকেজ, সেই এনজাইমের জন্য। বিটা অক্সিডেশন সাইকেল মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে হয়ে থাকে। এক্ষেত্রে ডিহাইড্রোজিনেশন একটা স্টেপ রয়েছে, হাইড্রেশন একটা স্টেপ রয়েছে, অক্সিডেশন একটা স্টেপ রয়েছে, এবং থায়োলাইসিসও কিন্তু একটা স্টেপ রয়েছে। কতটা পরিমাণে এনার্জি ইয়েল্ডিং হয়ে থাকে প্রত্যেকটা সাইকেল কি করে? সাইকেল কেন বলছে? কারণ এটা চলছে, ইটস নট ক্লোজড, ইটস ওপেন। ঠিক আছে, এটা চলছে, এবং একটা FADH2 থেকে দুটো এটিপি, একটা NADH থেকে তিনটে এটিপি, একটা অ্যাসিটাইল কোয়ে থেকে 12টা এটিপি ভায়া TCA সাইকেল কিন্তু তৈরি হয়। কমপ্লিট যে অক্সিডেশন রয়েছে যদি C16 এর হয়ে থাকে, সেক্ষেত্রে 129টা এটিপি কিন্তু তৈরি হয়। ক্লিনিক্যাল রেলিভেন্স কি রয়েছে? কার্নিটির ডেফিসিয়েন্সি যদি হয়, CPT1, CPT2 যদি ডিফেক্ট হয় কোনো কারণে, সেক্ষেত্রে কিন্তু এই ডেফিসিয়েন্সি হতে পারে। এছাড়া MCAD ডেফিসিয়েন্সি যদি আমরা বলি, মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনের ক্ষেত্রে এফেক্ট করতে পারে। কিটোজেনেসিস, এটা বেসিক্যালি ডিউরিং প্রলংড ফাস্টিং ডিউ টু এক্সেস অ্যাসিটাইল কোয়ে। তাহলে এবার আগের দিন যেরকম মানে আগে যেরকম আমরা দেখলাম কার্বোহাইড্রেট আর প্রোটিন মেটাবলিজমের পার্থক্য, ঠিক সেইভাবে বিটা অক্সিডেশন এবং তার সাথে সাথে যদি আমরা দেখি যে গ্লাইকোলাইসিসের কি তুলনামূলক আমরা পার্থক্য দেখতে পাই। বিটা অক্সিডেশন মানে ফ্যাট মেটাবলিজম, এবং কার্বোহাইড্রেট মেটাবলিজম তো আমরা অলরেডি জানি। তাহলে বিটা অক্সিডেশন আমরা কি দেখলাম? যে ফ্যাটি অ্যাসিড হচ্ছে মূল উপাদান, কিন্তু গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে কি রয়েছে? গ্লুকোজ। আর বিটা অক্সিডেশন মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে হয়, গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে হয়। আচ্ছা, বিটা অক্সিডেশনে ইনিশিয়াল অ্যাক্টিভেশন আমরা কোথায় দেখতে পাই? এটিপির দরকার পড়ে ফ্যাটি অ্যাসাইল কোয়েতে, মানে ও যেটা দেখলাম ফার্স্ট স্টেপে। আর গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে গ্লুকোজ ফসফোরাইলেটেড টু গ্লুকোজ 6 ফসফেট। ট্রান্সপোর্ট মেকানিজম যদি আমরা দেখি, ফ্যাট অক্সিডেশনের ক্ষেত্রে কার্নিটিল শাটল লং চেইন ফ্যাটি অ্যাসিডটা ব্যবহার করে থাকে, আর গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে প্যাসিভ ট্রান্সপোর্ট ভায়া গ্লুকোজ ট্রান্সপোর্টার। কি স্টেপ রয়েছে বিটা অক্সিডেশনের ক্ষেত্রে? ডিহাইড্রোজিনেশন, হাইড্রেশন, অক্সিডেশন এবং থায়োলাইসিস। আগের স্টেজগুলো কিন্তু অ্যাক্টিভেশনেই সাহায্য করছে। এনার্জি ইনভেস্টমেন্ট, যেটা গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে ক্লিয়েভেজ এবং এনার্জি পে অফ। ক্লিয়েভেজ মানে যেটা ওই স্প্লিটিং ফেজ আমরা যেটাকে দেখে থাকি সেক্ষেত্রে। এন্ড প্রোডাক্টস হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, NADH, FADH2, আর তার ক্ষেত্রে গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে পাইরুভেট, NADH এবং ATP। এটিপি yield পার মলিকিউল 129 এটিপি অন অ্যান অ্যাভারেজ হয়ে থাকে, আর গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে 36 থেকে 38 এটিপি। সঠিকটা বলা যাচ্ছে না, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে। অক্সিজেন রিকোয়ারমেন্ট স্ট্রিক্টলি অ্যারোবিক, এবং গ্লাইকোলাইসিস ক্যান বি অ্যারোবিক, আবার অ্যানারোবিকও হতে পারে। বাই প্রোডাক্টস হিসেবে ফ্যাট অক্সিডেশনে CO2 ওয়াটার কিটোন বডিজ তৈরি হয়, আর গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে CO2 ওয়াটার এবং ল্যাকটেট। হরমোনাল রেগুলেশন যদি দেখি, তাহলে সেক্ষেত্রে গ্লুকাগন দ্বারা ইনফ্লুয়েসড হয়, এপিনেফ্রিন দ্বারা ইনফ্লুয়েসড হয়, এবং কর্টিসল দ্বারা কিন্তু ফ্যাটের যে অক্সিডেশন সেটা ইনফ্লুয়েন্স হয়। গ্লাইকোলাইসিস কি করে? এটা ইনসুলিন এবং গ্লুকাগন দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে থাকে। ক্লিনিক্যাল রেলিভেন্স যদি আমরা বলি, যেটা আগেও দেখলাম, যে ডেফিসিয়েন্সি ডিজিজেস গুলো কিন্তু হতে পারে। এবার হচ্ছে ইন্টারপ্লে বিটুইন টু ডিউরিং ফাস্টিং or লো কার্বোহাইড্রেট ডায়েট গ্লাইকোলাইসিস স্লো ডাউন হয়ে যায়, বিটা অক্সিডেশন আবার ইনক্রিজ হয়ে যায়, অ্যাসিটাইল কোয়ে থেকে কিটোন বডিজ ফর্মেশন করে। ডায়াবেটিসের ক্ষেত্রে গ্লুকোজ আপটেকটা ইনক্রিজ হয়ে যায় যখন বিটা অক্সিডেশন এবং কিটোজেনেসিস ফর্ম করতে পারে।
বা প্রসেসটা জেনারেট হতে পারে। এক্সারসাইজের ক্ষেত্রে বলছে গ্লাইকোলাইসিস ডমিনেটস আর্লি, বিটা অক্সিডেশন সাপোর্টস প্রলংড অ্যাক্টিভিটি, মানে যেগুলো লং ডিউরেশন অ্যাক্টিভিটি হয় সেক্ষেত্রে বিটা অক্সিডেশন সাপোর্ট করে। থেরাপিউটিক কি রেলিভেন্স রয়েছে? থেরাপিউটিকের ক্ষেত্রে যদি আমরা বলি, ম্যালনিউট্রিশনের ক্ষেত্রে গ্লাইকোলাইসিস মে বি ইম্পেয়ার্ড লো গ্লুকোজ আপটেকের জন্য, কিন্তু বিটা অক্সিডেশনও কম্পেনসেট হতে পারে। কার্ডিয়াক রিহ্যাব ডায়েট যেগুলো হয় সেক্ষেত্রে ফ্যাটি অ্যাসিড এবং গ্লুকোজ অক্সিডেশন যে ওদের যে ইমপ্রুভমেন্টটা মায়োকার্ডিয়াল এফিসিয়েন্সিকে কিন্তু ইমপ্রুভ করে থাকে। কমিউনিটি প্রোগ্রামস এর মধ্যেও এই দুটো মেটাবলিজমের কি রেলিভেন্স বলছে যে আন্ডারস্ট্যান্ডিং দিস পাথওয়ে হেল্পস টু টেইলর দ্য ম্যাক্রোনিউট্রিয়েন্ট রেকমেন্ডেশন বেসড অন দ্য এজ, ইনকাম, ফিজিওলজিক্যাল স্টেট। অর্থাৎ মানে ওই মেটাবলিজম প্রোগ্রামকে ডাইরেক্টলি এফেক্ট করছে না, ইনডাইরেক্টলি এফেক্ট করছে। আজকে সাপোজ বিং অ্যান কমিউনিটি নিউট্রিশনিস্ট, যখন তুমি প্ল্যান করছো যে একটা রুরাল এরিয়া বা আরবান এরিয়ার স্লাম ডেপ্রাইভ বাচ্চাদেরকে কি ধরনের ফুড আইটেম প্রোভাইড করবে তাদের ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার প্রিভেন্ট করার জন্য 1 থেকে 5 বছরের ক্ষেত্রে, তখন তোমাকে ডেফিনেটলি মেটাবলিজম সম্পর্কে আইডিয়া রাখতে হবে। যেটা আমরা এই এই প্রিপারেশনেও দেখছি, বা যে কোনো প্রিপারেশনেই দেখবো যে আমরা ভাবি যেটুকু রয়েছে সেটুকু দেখছি। বাট আজকে আমি যখন পড়ছি হচ্ছে মানে কার্ডিওভাস্কুলার ডিজিজ, আমাকে তো জানতে হবে যে প্লেক ফর্মেশনটা অ্যাকচুয়ালি কিভাবে হয়, তার জন্য কে রেসপন্সিবল, তার তার ফিজিওলজি কি, তাই না? তো বিষয়টা হচ্ছে সেটা। তো মেটাবলিজম কিন্তু আমাকে জানতে হবে, এবং যারা লাইভ সেশন করেছো তারা অলরেডি এগুলো ইন ডিটেলস আলোচনা হয়েছে, তারা জানো, এবং যারা করোনি দ্যাটস ওয়াই এখানে আলোচনা করা হলো। স্টিল ইফ ইউ হ্যাভ want to take this kind of notes এবং in detail study or recorded classes, the options are always available, এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কিন্তু ডিটেলস নিতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে, নেক্সট দিন আরো একটা টপিক নিয়ে আমি চলে আসবো। থ্যাংক ইউ।